এই যে পরে আসলে বিপদ হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা দেখো তো এই চিত্রে কি দেখতে পাচ্ছ? চিত্রে ছেলে স্যার, ছেলে। আচ্ছা, ছেলেটা কি করছে? আচ্ছা, ভাব নিয়ে হাঁটতেছে, ঠিক। আচ্ছা, তো সে কি যদি এইভাবে হাঁটতে থাকে, সে কি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে নাকি তার দেহের স্থানান্তরটা ঘটতে পারে? তাহলে দেহের কিন্তু স্থানান্তরটা ঘটতে পারে, ঠিক আছে। তো যদি দেহের এই স্থানান্তর ঘটে, এই দেহের স্থানান্তরকে ঘটাকে কি বলে জানো? বিভিন্ন প্রয়োজনে যখন কোনো প্রাণী তার দেহের স্থানান্তর ঘটায় সেটাকে কি বলে তোমরা জানো? হ্যাঁ, এই স্থানান্তরকে কি বলে? চলন। আজকে আমরা এই চলন সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। কার চলন? হাইড্রার চলন। হাইড্রার চলন সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, তো দেখি যে চলন কাকে বলে একটু দেখো। যে প্রক্রিয়ায় প্রাণী বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া প্রদান করে, স্থান ত্যাগ করে, তাকে চলন বলে। এটা কি বোঝা গেছে? যে প্রক্রিয়ায় প্রাণী বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া প্রদান করে, স্থান ত্যাগ করে, তাকে চলন বলে। এই জিনিসটা কি বুঝো? আচ্ছা, বাহ্যিক উদ্দীপনা কি? ধরো এখন শীতের সময়, এখন শীতের সময় কি তাপমাত্রা কম থাকে না বেশি? তাহলে কম যখন থাকে তখন দেখবো ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য জীব কি করে? হ্যাঁ, বলো। অনেকে ওয়েটিং আছে, দেখি। হ্যাঁ, একজন, দুইজন, হ্যাঁ, দুইজন ওয়েটিং আছে। আচ্ছা, তাহলে এই যে উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার জন্য, বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনার জন্য সাড়া দেওয়ার জন্য যখন প্রাণী কি করে তার দেহের স্থানান্তর ঘটায়, তখন সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হয় চলন। তো হাইড্রা যেহেতু একটি জীব, সেই কারণে কি হয়, হাইড্রাতেও কিন্তু এই চলন ঘটে। তো দেখি যে হাইড্রার চলনগুলি কি কি একটু দেখে নাও। হাইড্রার যে বিভিন্ন ধরনের চলন, সেই চলনগুলির নাম একটু দেখো তো কি কি? চলন দুইটার নাম, চলনগুলির নাম একটু দেখো কি কি হতে পারে। হামাগুড়ি বা লুপিং, প্রথম দুইটা খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে ডিগবাজি বা সমারসল্টিং, তারপরে গ্লাইডিং, তারপরে হাঁটা যেটাকে ওয়াকিং বলে, তারপরে সাঁতার কাটা বা সুইমিং, ফ্লোটিং বা ভাসা, ক্লাইম্বিং, আর দেহের সংকোচন প্রসারণ। তাহলে এইগুলির মাধ্যমে কিন্তু হাইড্রা কি করে, এই চলনগুলি সম্পন্ন করতে পারে, ঠিক আছে। তো এখন আমরা দেখি কিভাবে চলাচল করে। প্রথমটা আমরা আলোচনা করি। হ্যাঁ, তাহলে যে পথে হাইড্রা চলবে সেটাকে বলা হয় কি? চলন তল। যে পথে হাইড্রা চলবে, যেখানে যে পথটা আমি দেখাচ্ছি, এটিকে বলা হচ্ছে কি? চলন তল। শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? তাহলে যে পথে হাইড্রা চলে সেই পথকে কি বলা হয়? চলন তল। তো প্রথমটা কি বললাম আমরা? লুপিং, তাই না? তো লুপিং চলনে কি করে দেখো, প্রথমে হাইড্রা যে চলন তল, সেই চলন তলকে কি করে তারা একটু দেখায়। আচ্ছা, আবার কয়েকজন মনে হয় জয়েন করছে।
তাহলে যে পথে হাইড্রা চলে সেই পথকে বলা হয় চলন তল। তো চলন তলে প্রথমে কি করছে দেখো, দেখো এই যে হাইড্রার এই প্রান্তটাকে বলা হচ্ছে কি, এই যে বদ্ধ যে প্রান্তটা, এই যে এই জায়গাটাকে বলা হয় কি পদচাকতি। তো পদচাকতি দিয়ে সে কি করে, এই চলন তলকে আঁকড়ে ধরে বা এই চলন তলের উপর ভর করে কি করে হাইড্রা সোজা হয়ে দাঁড়ায়। প্রথমে কি করে পদচাকতি দিয়ে, এই যে এই জায়গাটাকে বলা হয় পদচাকতি, এই পদচাকতি দিয়ে কি করে সে চলন তলকে আঁকড়ে ধরে কি করে সে সোজা হয়ে দাঁড়ায় চলন তলের উপরে। তারপরে কি করে দেখো, সে কি করে, আচ্ছা একজন জয়েনের জন্য অপেক্ষা করছে। তারপরে কি করে সে দেখো তার দেহের যে পেশি আবরণী কোষ থাকে, বহিত্বকের যে পেশি আবরণী কোষ, সেই পেশি আবরণী কোষকে কি করে সংকোচন এবং প্রসারণ করে। সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি করে, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহটাকে কি করে বাঁকিয়ে ফেলে। দেখো এই যে সে কি করে, এইবার দেখো এখানে কি করে দেহটাকে বাঁকিয়ে ফেলছে। কোন দিকে বাঁকিয়ে ফেলছে, এই যে দেখো এই বাহিরের অংশে থাকে কি পেশি আবরণী কোষ, এই জায়গাগুলিতে থাকে কি পেশি আবরণী কোষ। তো সে কি করে দেহটাকে বাঁকিয়ে ফেলে কি করে পেশি আবরণী কোষের সংকোচন এবং প্রসারণ ঘটিয়ে কি করে দেখো, তাহলে এই যে এই প্রান্তটা উপরের দিকের এই প্রান্তের কি হচ্ছে, পেশি আবরণী কোষ প্রসারিত হয়ে যায়, আর ঠিক তার বিপরীত প্রান্তের যে পেশি আবরণী কোষ সেটি কি হয়, সংকুচিত হয়ে কি করে সে চলন তলের দিকে দেহটাকে কি করে বাঁকিয়ে ফেলে। দেখো বাঁকিয়ে কি করে, এই যে কর্ষিকা, এগুলো সুতার মতো অংশগুলিকে বলা হয় কর্ষিকা, এই কর্ষিকা দিয়ে সে কি করে দেখো এই যে চলন তল বা পদতলকে কি করে কর্ষিকা দিয়ে আঁকড়ে ধরে। এই যে দেখো কর্ষিকা দিয়ে কিন্তু এই জায়গাগুলি সব আঁকড়ে ধরছে। এরপর কি করে দেখো পরের যে ধাপে, তাহলে এক পাশের পেশি আবরণী কোষ দ্বারা সংকুচিত করে কর্ষিকা দ্বারা চলন তল স্পর্শ করে। তাহলে এই যে এই পাশের পেশি আবরণী কোষগুলি কি হলো, সংকুচিত হলো, আর অপোজিট প্রান্তের যে পেশি আবরণী কোষ সেগুলি প্রসারিত হলো। তাহলে পেশি আবরণী কোষের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি করে দেহটাকে বাঁকিয়ে ফেলে। কোন দিকে বাঁকিয়ে ফেলে, চলন তলের দিকে বাঁকিয়ে সে কি করে দেখো কর্ষিকা দিয়ে, এই যে কর্ষিকা, এই সুতার মতো অংশগুলিকে বলা হয় কর্ষিকা, তাহলে কর্ষিকা দ্বারা সে কি করছে চলন তলকে স্পর্শ করে। তাহলে এই যে এইটা হচ্ছে চলন তলকে কি করলো কর্ষিকা দিয়ে স্পর্শ করলো। পরবর্তী ধাপে দেখো কি করছে, পরবর্তী ধাপে এসে কি করলো, এই যে পদচাকতি দেখো বা এই পদতলকে কি করলো সে কিন্তু দেখো এই যে মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্ব কমে গেছে, এই চলন পদতলকে বা পদচাকতিকে মুক্ত করে সে কর্ষিকার নিকটবর্তী স্থানে নিয়ে চলে আসে। তারপরে কি করে দেখো পদতল টেনে কর্ষিকার কাছে নিয়ে আসে। এই যে পদচাকতি এখানে ছিল সেটাকে সে টান দিয়ে নিয়ে চলে আসলো কোথায়, এই বরাবর, অর্থাৎ এই যে দেখো কর্ষিকার নিকটে নিয়ে চলে আসলো। এরপরে আবার কি করবে দেখো সোজা হয়ে দাঁড়াবে। এরপরে সে কি করলো এই কর্ষিকাকে মুক্ত করে দিল, মুক্ত করে কি করলো সোজা হয়ে সে দাঁড়ালো। এই পদ্ধতির পুনরাবৃত্তির মাধ্যমে কি করে হাইড্রা লুপিং বা হামাগুড়ি যে চলন সেই পদ্ধতিটা সে সম্পন্ন করে। এটা বুঝোনি কে বলো? এটা কি বুঝছো? আচ্ছা এইটা কিন্তু হাইড্রার যে কয়েকটা টপিক আছে পরীক্ষায় যেগুলি আসে তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই চলন। তোমাদের বইতে দেখো 57 নাম্বার পেজে কিন্তু দেয়া আছে চলন। তাহলে যে প্রক্রিয়ায় জীবদেহ জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায় স্থানান্তরিত হয় তাকে বলা হয় চলন। তো প্রথম যে চলন আমরা লুপিং পড়লাম, বইটা পড়ো, দেখো 57 নাম্বার পেজটা দেখো, যে লম্বা দূরত্ব প্রথম অক্ষরটা কি দেখো, লুপিং এর প্রথম অক্ষরটা হচ্ছে কি ল। তাহলে দূরত্ব যদি বেশি হয় লম্বা,
লম্বা দূরত্বের জন্য কি করে হাইড্রা লুপিং পদ্ধতি ব্যবহার করে, মনে রাখতে হবে। তাহলে লুপিং এর প্রথম অক্ষর হচ্ছে ল, তাহলে দূরত্ব যদি লম্বা হয়, দূরত্ব যদি অনেক বেশি হয়, তাহলে সে এই লুপিং পদ্ধতি কি করে ব্যবহার করে, এটা মনে রাখবা। তো দেখো 57 নম্বর পেজে লেখা কি, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারণত লুপিং চলনের আশ্রয় নেয়। এই প্রক্রিয়ার শুরুতে দেখো এক পাশের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, আমি দেখাইলাম ওখানে কোনটি সংকুচিত হয়, এবং অপর পাশের অনুরূপ কোষগুলো প্রসারিত হয়। ফলে হাইড্রা গতিপথের দিকে দেহকে কি করে প্রসারিত করে এবং বাঁকিয়ে মৌখিক তলকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে এবং কোর্সিকার গ্লুটিনেন্ট নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিকে আটকে ধরে। এরপর পদচাকতিকে মুক্ত করে মুখের কাছাকাছি এনে স্থাপন করে এবং কোর্সিকা মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। এই পদ্ধতির পুনরাবৃত্তি ঘটিয়ে হাইড্রা কি করে স্থান ত্যাগ করে। এটা কি বুঝছো? পরেরটায় যাই। এরপরে দেখো পরেরটা যেটা, সেটাকে বলা হচ্ছে সমারসল্টিং। কি বলা হয়? পরেরটাকে বলা হয় সমারসল্টিং বা ডিগবাজি। সমারসল্টিং এর আরেকটি নাম হচ্ছে কি ডিগবাজি। সমারসল্টিং এর আরেকটা নাম হচ্ছে কি ডিগবাজি। তো এখন আমরা এই যে ডিগবাজি যে চলন, সেই ডিগবাজি চলনটা চলো দেখে নিই। আচ্ছা, তো দেখি। আচ্ছা, এটা একটু দেখে নিই এবার। দেখো ঠিকই আছে। এখন কি করছে দেখো, প্রথমে হাইড্রা কি করবে আগের মতোই, সে এই যে দেখো এটার নাম কি বললাম, চলন তলকে সে স্পর্শ করে কিসের মাধ্যমে, এই যে এই জায়গাটার নাম হচ্ছে কি পদচাকতি। সে কি করবে বা পাদচাকতি, এই পাদচাকতি দিয়ে কি করবে, সে চলন তলকে আঁকড়ে ধরবে। এটাকে বলা হয় পাদচাকতি বা পেডাল ডিস্ক। তাহলে পাদচাকতি দিয়ে কি করবে, সে চলন তলকে আঁকড়ে ধরবে। এই যে চলন তল আঁকড়ে ধরে কি করবে, সে সোজা হয়ে দাঁড়াবে। সে মানে কি হাইড্রা। এরপরে দেখো সেই আগের মতোই আবার দেহের যে পেশি আবরণী কোষ আছে, সেই পেশি আবরণী কোষের এই পাশে এক পাশে কি হচ্ছে, যে এই পাশটা দেখো এই পাশে প্রসারিত হচ্ছে আর এই পাশে কি হচ্ছে সংকুচিত হচ্ছে। তাহলে পেশি আবরণী কোষের সংকুচিত এবং প্রসারিত করার মাধ্যমে কি করলো, সে এই যে কোর্সিকা, এই যে সুতার মতো এই অংশগুলিকে বলা হচ্ছে কি কোর্সিকা। এই কোর্সিকা দিয়ে সে কি করছে দেখো, এই যে কোর্সিকা দিয়ে সে কি করছে চলন তলকে কি করছে আঁকড়ে ধরছে। তারপরে কি করছে দেখো পরবর্তী ধাপে, এইবার দেখো সে কোর্সিকার উপর ভর দিয়ে কি করলো, কোর্সিকার উপর ভর দিল, দিয়ে এই যে পদচাকতি বা পাদচাকতি, এই পাদচাকতিকে সে কি করলো মুক্ত করে দিল। মুক্ত করে দিয়ে কোর্সিকার উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এরপরে আবার কি করবে দেখো, পরবর্তী স্টেজে কি করছে, আবার এই যে পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণের মাধ্যমে এই পদচাকতি কি করলো, আবার চলন তলে এনে স্থাপন করলো। তারপরে কি করলো, এই পদচাকতির উপর ভর করে সে কি করলো সোজা হয়ে দাঁড়ালো। অর্থাৎ একবার সে পদচাকতি দিয়ে চলন তলকে আঁকড়ে ধরছে, একবার কোর্সিকা দিয়ে আঁকড়ে ধরছে, একবার কোর্সিকা দিয়ে আঁকড়ে ধরছে চলন তলকে, একবার পাদচাকতি দিয়ে আঁকড়ে ধরছে। তাহলে এই যে এই পদ্ধতির মাধ্যমে কি করে হাইড্রা তার যে কি বলে যে সমারসল্টিং, সেই সমারসল্টিং যে চলন, সেই চলনটা কিন্তু সম্পন্ন করে। তো দূরত্ব যদি কি বলে যে দ্রুত, ঠিক আছে, দ্রুত চলনের জন্য, আমি আবারও বলছি দ্রুত চলনের জন্য হাইড্রা এই সমারসল্টিং যে চলনটা, সেই চলনটা সে কি করে ব্যবহার করে। কি বললাম, যদি দূরত্ব লম্বা দূরত্ব হয়, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা ব্যবহার করে কি, হাইড্রা ব্যবহার করে লুপিং চলন। আর দূরত্ব যদি কি মানে দ্রুত অতিক্রম করতে হয়, অর্থাৎ দ্রুত চলনের জন্য হাইড্রা ব্যবহার করে সমারসল্টিং বা ডিগবাজি। ডিগবাজি হচ্ছে
দ্রুত চলনের জন্য, আর লুপিং হচ্ছে লম্বা দূরত্বের জন্য। এটা কি পারা যাবে? তোমরা কি বুঝছো পড়াটা? হ্যাঁ, কথা বল। হ্যাঁ, বলো। আচ্ছা, প্রথমে দেখো, আমি আবার ব্যাকে আসি। তাহলে দূরত্ব যদি বেশি হয়, কি বললাম, সেই ক্ষেত্রে আমরা আগে জানলাম সেটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য লুপিং চলন ব্যবহার করে। আর দ্রুত চলন, ঠিক আছে, জোরে জোরে চলার জন্য, দ্রুত স্পিড বেশি, যদি বেশি স্পিডে যদি সে চলাচল করে, সেই ক্ষেত্রে ব্যবহার করে সে ডিগবাজি চলন বা সমারসল্টিং চলন। তো এই চলন প্রক্রিয়ায় কি করে, প্রথমে দেখো, হাইড্রার যে পদচাকতি, যে এই অংশটাকে বলা হয় পদচাকতি, এই পদচাকতি দিয়ে সে কি করবে, প্রথমে চলন তলকে কি করবে, সে আঁকড়ে ধরবে। ঠিক আছে, চলন তলকে কি করবে, আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরে কি করবে, সে পদতল বা পাদচাকতির উপর ভর দিয়ে, এই যে দেখো, সোজা হয়ে দাঁড়াবে। দ্বিতীয় ধাপে কি করবে দেখো, এরপরে সে কি করবে, সে দেহের পেশি আবরণী যে কোষ আছে, এই যে পেশি আবরণী কোষ, বহির্ত্বকে কি থাকে, পেশি আবরণী কোষের সংকোচন এবং প্রসারণ ঘটাবে। এই যে এই পাশের এই কার্সরটা খেয়াল করো, এই পাশের যে পেশি আবরণী কোষ, সেই পেশি আবরণী কোষের সংকোচন ঘটছে, আর এর উপরের দিকে দেখো যে পেশি আবরণী কোষ থাকে তার প্রসারণ ঘটছে। পেশি আবরণী কোষের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সে কি করবে, দেহটাকে বাঁকিয়ে ফেলবে চলন তলের দিকে। বাঁকিয়ে সে কি করবে, এই যে কর্ষিকা, সুতার মতো এই অংশগুলিকে বলা হয় কর্ষিকা, এই কর্ষিকা দিয়ে সে কি করবে, চলন তলকে স্পর্শ করবে। পরবর্তী ধাপে দেখো কি করছে, পরবর্তী ধাপে কি করলো, এইবার সে এই যে পদতল বা পাদচাকতি বা পেডাল ডিস্ক, এটাকে সে মুক্ত করে দিবে। মুক্ত করে কি করছে, কর্ষিকার উপর ভর দিয়ে দেখো সোজা হয়ে দাঁড়াই গেছে। তারপরে আবার কি করবে দেখো, এরপরে কি করছে, আবার এই পেশি আবরণী কোষের দেখো সংকোচন প্রসারণের মাধ্যমে এই পদতল কি করছে বা পদচাকতি সে আবার বাঁকিয়ে কি করছে দেখো, এই যে চলন তলে স্পর্শ করাচ্ছে। পরের ধাপে আবার কি করছে, সে কর্ষিকাকে দেখো মুক্ত করে দিচ্ছে। কর্ষিকাকে মুক্ত করে সে কিন্তু আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ একবার সে কি করে, চলন তলকে একবার সে কর্ষিকা দিয়ে আঁকড়ে ধরবে, একবার সে পাদচাকতি দিয়ে আঁকড়ে ধরছে। অর্থাৎ এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিগবাজি চলন। ঠিক আছে, এবং দ্রুত চলনের ক্ষেত্রে কি বললাম, দ্রুত চলনের জন্য হাইড্রা এই সমারসল্টিং যে চলন, সেই চলনটা কি করে ব্যবহার করে। তো পরীক্ষায় কিন্তু এই যে এখন যে দুইটা পড়ালাম, লুপিং এবং সমারসল্টিং, অর্থাৎ হামাগুড়ি এবং ডিগবাজি যে চলন, এই দুইটা চলনই কিন্তু বারবার আসে পরীক্ষায়। 2015 সালে আসছে, 2016 সালে আসছে, তারপরে 2019 সালেও মেবি আসছে ঢাকা বোর্ডে। তোমরা কোশ্চেন গুলি যদি দেখো তাহলে দেখবে যে হাইড্রা থেকে মূলত এই চলন থেকে বেশি কোশ্চেন আসে। তো সেই চলনের মধ্যে আবার হামাগুড়ি এবং ডিগবাজি, অর্থাৎ লুপিং এবং সমারসল্টিং যে চলনটা রয়েছে, এই দুইটা চলন থেকে কিন্তু আবার কোশ্চেন গুলি বেশি আসে। ঠিক আছে, তো সেই জন্য এই দুইটা খুব ভালো করে শিখে রাখতে হবে। এবং অনেক সময় কি হয় যে এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আসে। ঠিক আছে, তো যদি বলা হয় লুপিং যে চলন, এই লুপিং চলনটা কি লম্বা দূরত্বের জন্য না অল্প দূরত্বের জন্য? লম্বা দূরত্বের জন্য। আচ্ছা, আর যদি বলা হয় দ্রুত চলন পদ্ধতি কোনটি, লুপিং না সমারসল্টিং? আচ্ছা, তাহলে লুপিংটা হচ্ছে লম্বা দূরত্বের জন্য ব্যবহার করা হয়, আর দ্রুত চলনের জন্য ব্যবহার করা হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি চলন। আচ্ছা, যদি বলা হয় লুপিং হচ্ছে কোন ধরনের চলন, লুপিংটা হচ্ছে মন্থর। মন্থর মানে ধীর, তাহলে লুপিংটা হচ্ছে মন্থর, আর সমারসল্টিংটা হচ্ছে কি দ্রুত। ঠিক আছে, লুপিংটা হচ্ছে মন্থর আর সমারসল্টিংটা হচ্ছে দ্রুত বেগের যে চলন, সেই চলনটি। তারপর যদি বলা হয় এই পদ্ধতিতে পদতল কখনো মাটির উপরে উঠে আসে না। ঠিক আছে, প্রথমটা যদি দেখি, দেখো এই যে পদতল, এই পদতলটা কিন্তু কখনো এই উপরের দিকে উঠে আসে না। কিন্তু সমারসল্টিং এর ক্ষেত্রে দেখো এই পদতলটা কিন্তু উপরের দিকে উঠে আসে। ঠিক আছে, এটিও কিন্তু একটা পার্থক্য। এই পার্থক্যগুলি তোমাদের বইতে দেখবা যে 59 পেজে দেয়া আছে,
সেখানে তোমরা পড়ে রাখবা, এটা কিন্তু পরীক্ষাতে আসে 3 মার্কসের জন্য। তারপরে কি বলা হচ্ছে যে কোর্সিকা সর্বদা গতিপথের দিকে থাকে। প্রথমটার ক্ষেত্রে লুপিং এর ক্ষেত্রে কোর্সিকাগুলি এই যে সুতার মতো উপরে দেখো, এই যে সুতার মতো অংশগুলিকে বলা হয় কোর্সিকা। তো এই কোর্সিকাগুলি থাকবে সব সময় গতিপথের দিকে, অর্থাৎ যে দিকে আয়টাটা অগ্রসর হবে সেই দিকে থাকে। আর সমারসল্টিং এর ক্ষেত্রে দেখো এইগুলি একবার থাকবে কি যে কোর্সিকা, এক্ষেত্রে একবার কোর্সিকা আর একবার পাদচারটি গতিপথের দিকে থাকে। ঠিক আছে, তো লুপিং পদ্ধতি যদি আমরা দেখি, দেখো এই সমারসল্টিং পদ্ধতি যদি দেখি, এই ক্ষেত্রে কিন্তু লুপ তৈরি হয় কয়টা, একটা। এই যে ইউ আকৃতির যে লুপ, এই লুপিং এর ক্ষেত্রে দেখো এই যে ইউ এর মতো যে লুপটা, এই যে এই লুপটা কিন্তু একবার তৈরি হয়েছে। কিন্তু সমারসল্টিং এর ক্ষেত্রে এই লুপটা তৈরি হয়েছে কয়বার, দুইবার, এই যে একটা, এই যে একটা। ঠিক আছে, তো এইগুলি কিন্তু আসে যে লুপিং পদ্ধতিতে লুপ তৈরি হয় কয়টি, একটি। আর সমারসল্টিং যে চলন সেখানে কিন্তু লুপ তৈরি হয় কয়টা, দুইটা। ঠিক আছে, তো এই বিষয়গুলি যদি পরীক্ষায় আসে, এগুলি কি পারবা, কোনো অসুবিধা আছে? দেখছেন বিদ্যুৎ চলে গেছে। যদি এইগুলি পরীক্ষায় আসে তোমরা কি পারবা? হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছিল বুঝছো? হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছিল তো, হ্যাঁ বিদ্যুৎ চলে গেছে, জানতে পারিনি কখন চলে গেছে, এটা বুঝতেই পারিনি। তাহলে যদি এইগুলি পরীক্ষায় আসে তোমরা কি এখন পারবা? তাহলে এখানে তো লাইন নাই, নেট নাই, আমি আবার এটা দেখে আনছি। তাহলে কি বুঝছো, যদি পরীক্ষায় আসে এইগুলি কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তো লুপিং চলন এবং সমারসল্টিং যে চলনের পার্থক্য আমি বললাম 59 পেজে দেখো দিয়ে আছে, এইগুলি কিন্তু খুব ভালোভাবে শিখে রাখবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের আরেকটি অংশ দেখাই। এই যে চলনগুলির কথা বললাম, তো আরো কিছু চলন আছে, সেই চলনগুলি আমরা একটু দেখে নিই। এরপরে যে চলনটা দেখো গ্লাইডিং, এইগুলি থেকে সাধারণত সিকিউ অংশ আসে না, এমসিকিউ অংশ আসে। হ্যাঁ, তো এমসিকিউ যে অংশগুলি আসবে, এই এমসিকিউ অংশগুলি তোমরা কিন্তু ভালোভাবে শিখে নিবা এখান থেকে। তো এমসিকিউ যেমন শামুকের ন্যায় চলন কোনটি, তো এখানে আমরা দেখি যে দেখো গ্লাইডিং, তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে গ্লাইডিং। হাইডার পদতল দ্বারা মসৃণ তলের উপর গ্লাইডিং পদ্ধতিতে শামুকের ন্যায় ধীর গতিতে সামান্য দূরত্ব অতিক্রম করে। তাহলে যদি বলা হয় গ্লাইডিং চলনের ক্ষেত্রে যে চলন তলটা থাকবে, সেই চলন তলটা কেমন হবে, সেই চলন তলটা হবে মসৃণ। আর গ্লাইডিং পদ্ধতিতে কিসের মতো চলাচল করে, সেটা হবে কি দেখো শামুকের ন্যায়। ঠিক আছে, তাহলে গ্লাইডিং পদ্ধতিতে কি করবে, হাইড্রা মসৃণ তলের উপর চলাচল করবে। এবং এই পদ্ধতিতে কার মতো, মানে কোন জীবের মতো চলবে, দেখো বইতে লেখা আছে এই যে শামুকের ন্যায় ধীরে ধীরে চলবে। এবং এই ক্ষেত্রে কি হবে, একেবারেই অল্প দূরত্ব অতিক্রম করবে। যদি বলে যে গ্লাইডিং এর ক্ষেত্রে যে চলন তল সেটি কোন ধরনের হয়, অমসৃণ, মসৃণ, তাহলে উত্তর হবে কি, উত্তর কি হবে, মসৃণ। আচ্ছা, যদি বলা হয় এই ক্ষেত্রে দূরত্ব কি অনেক বেশি হয় নাকি সামান্য? সামান্য। হ্যাঁ, তাহলে এই প্রক্রিয়ার শুরুতে পাদচারটির গ্রন্থিকোষ থেকে আঠালো এবং পিচ্ছিল কি করে পদার্থের রস ক্ষরণ করে। পরে ওই স্থানের এপিডার্মিসের কোষগুলো ক্ষণপদের অ্যামিবয়েড চলনের মাধ্যমে ধীর গতিতে স্থানান্তরিত হয়। তো এখানে যে কোশ্চেনটি আসে যে নিচের কোনটি সব থেকে ধীর গতির চলন, তাহলে সব থেকে ধীর গতির চলন যদি বলা হয় সেটি মনে রাখতে হবে গ্লাইডিং। এরপরে হাঁটা, পরের যেটি সেটি হচ্ছে হাঁটা। আমরা তো জানি এই ক্ষেত্রে কি হবে, হাঁটা কোর্সিকার উপর ভর দিয়ে উল্টো ভাবে দাঁড়াবে, কোর্সিকার উপর ভর দিয়ে উল্টো হয়ে দাঁড়াবে
দাঁড়িয়ে কি করবে, কর্ষিকাগুলোকে পায়ের মতো ব্যবহার করে ধীর গতিতে সে কি করবে, চলতে থাকবে। আমরা যেমন পায়ের উপরে ভর দিয়ে হাঁটি, ঠিক সে কি করবে, কর্ষিকার উপর ভর দিয়ে সামান্যভাবে ধীরে ধীরে কি করবে, হাঁটতে থাকবে। এটা হচ্ছে হাঁটা পদ্ধতি। আর সাঁতার কাটা দেখো, হাইড্রা দেহকে মুক্ত করে, হাইড্রা দেহকে কি করবে, কোনো এই পদচাকতির সাথে কোনো কিছুর সাথে আটকে রাখবে না, না রেখে সে কি করবে, মুক্ত করে দিবে। মুক্ত করে পানির ভিতরে দেহকে কিভাবে স্থাপন করবে, আনুভূমিক ভাবে স্থাপন করবে, এবং পানির যে স্রোত, সেই স্রোতে আন্দোলন সৃষ্টি করে কি করবে, সাঁতার কাটতে থাকবে। তারপরে ভেসে বেড়ানো, ফ্লোটিং। তো এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা কি করবে, আগের মতোই পদতলকে মুক্ত করে পানিতে উল্টো ভাবে কি করবে, অবস্থান করবে। পরে কি করবে, আমরা গতদিন পড়েছিলাম যে গ্রন্থিকোষ থেকে কি করে গ্যাস আর মিউকাস তৈরি করবে, এবং সেইগুলি কি করবে, বাবল তৈরি করবে, বুদবুদ, পানিতে বুদবুদ তৈরি করবে। সেই বুদবুদের সাহায্যে কি করবে, হাইড্রা পানির ভিতরে কি থাকবে, ভেসে থাকবে। তো তারপরে আসলো আরোহণ, ক্লাইম্বিং। ক্লাইম্বিং মানে কি, যে মানুষ যেমন কলার ভেলায়, ভেলা দেখছো না, যেখানে বন্যা হয় সেই ভেলার উপরে কি থাকে, বসে থাকে। তারপরে ওই কলার যে গাছটা বা ভেলাটা যেদিকে যায়, মানুষও সেদিকে যায়। তো এইরকম বিষয়টা। এই প্রক্রিয়ার শুরুতে কি করবে, পানির ভিতরে ডুবে থাকে এরকম উদ্ভিদের শাখা প্রশাখার সাথে কি করবে, কর্ষিকাগুলো সংযুক্ত করবে। সংযুক্ত করে কি করবে, পদশক্তি মুক্ত করে দেহের সংকোচনের মাধ্যমে কি করবে, তারা স্থান ত্যাগ করবে। তো বিভিন্ন ধরনের চিত্রগুলো এখানে দেখো দেয়া আছে। এই চিত্রগুলি দিয়ে কিন্তু তোমাদের যে এমসিকিউ পরীক্ষা, সেই এমসিকিউ পরীক্ষা কিন্তু কোশ্চেন আসতে পারে। তো ভাষার ক্ষেত্রে দেখো, ওই যে উপরের অংশ খেয়াল করো, এই যে এই জায়গাটা, এখানে গোলাকার একটা অংশ করে দিয়েছে, এই যে এইটা দিয়ে বলছে বাবল তৈরি করবে এখানে। ঠিক আছে, এই যে গোলাকার একটা অংশ দেখাচ্ছে, এই গোলাকার অংশ দিয়ে মূলত বোঝাচ্ছে বাবল। তো সেই বাবল তৈরির মাধ্যমে কি করবে, পানির ভিতরে তারা এই বুদবুদের মাধ্যমে কি করবে, ভেসে থাকবে। তারপর আরোহণ তো আমি বললামই, দেখো যে কোনো কিছু পানির ভিতরে ডুবে থাকে, এরকম কোনো কিছু বস্তুকে সে কি করবে, আটকে থাকবে। দেখো ওই যে আটকে আছে, আটকে থেকে এই বস্তুটা যেদিকে যাচ্ছে সেও সেদিকে মুভমেন্ট করছে। আর হাঁটার ক্ষেত্রে একটু আগেই বললাম যে সে কি করবে, কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করবে। কর্ষিকা দিয়ে চলনতলের উপরে কি করবে, সে কর্ষিকার সংকোচন প্রসারণের মাধ্যমে কি করবে, হাঁটা চলাচল করবে। তাহলে এই চিত্রগুলি কিন্তু তোমার খেয়াল রাখতে হবে, কারণ এই চিত্রগুলো দিয়েও কিন্তু কি হয়, যে কোশ্চেন হয়। সেই ক্ষেত্রে কোনটি কোন ধরনের চলন, অনেক সময় তোমার মনে হতে পারে যে ভাষার এই চিত্রটা দিয়ে দিবে, এখানে গোলাকার অংশটা খেয়াল রাখবে। গোলাকার অংশটা থাকলে, এই গোলাকার অংশটা হচ্ছে বাবল, বুদবুদ। তো এইটা যদি থাকে তাহলে তুমি অবশ্যই বলবা ভাষা। আর যদি এটা না থাকে, আর এই যে নিচে যদি এরকম একটা দাগ থাকে, এই দাগটা আসলে চলনতল, তাহলে সেটি হবে হাঁটা। ঠিক আছে, তারপরে আবার এই যে দেখো পানির ভিতরে সাঁতার কাটছে, তাহলে এই চিত্রগুলি দিয়ে কিন্তু তোমার মনে রাখতে হবে যে কোনটা কোন ধরনের চলন। চলো পরের অংশগুলিতে যাই। তো যে পার্থক্যর কথা আমি বললাম কিছুক্ষণ আগে, পার্থক্যগুলো একটু দেখে নাও। তাহলে এই পার্থক্যটাও কিন্তু আমাদের পড়তে হবে 3 নাম্বারের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের আগামী যে উইকলি টেস্ট পরীক্ষা আসবে, সেখানে কিন্তু আমি চলন থেকে কোশ্চেন দিব। আর তোমাদের আরেকটু বলে দিই, তোমাদের পরীক্ষা হবে কত তারিখে উইকলি টেস্ট? তোমাদের উইকলি টেস্ট 12 তারিখ, 13 তারিখ। আচ্ছা, 12 তারিখে না 13 তারিখে? আমি জানি 12 তারিখে। তো সেই ক্ষেত্রে শোনো, তোমাদের আমি পড়া একটু কমাই দিই। আমি একটু পড়া তোমাদের কমিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, তোমরা প্রাণী জগতে যে 9টি পর্ব আছে না, এই 9টি পর্ব ভালো করে পড়বা। আমার অংশ থেকে আমি শুধু 9টা পর্ব থেকেই কোশ্চেন দেবো, পরিফেরা থেকে করডাটা পর্যন্ত। করডাটার আবার ডিটেল পড়বা না, শুধু করডাটার বৈশিষ্ট্য, প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যগুলো আর উদাহরণ পড়বা। ঠিক আছে? আমি একটু পড়া কমিয়ে দিলাম, যেহেতু বোটানিও থাকবে, বেশি দিলে কোনোটাই পড়বা না, ভালো হবে না পরীক্ষাটা। পরীক্ষা যেন ভালো হয়। হ্যাঁ, আচ্ছা। তো লুপিং এবং হামাগুড়ি, যেটা কি বললাম, সেই চলন পদ্ধতির মধ্যে কি কি পার্থক্য দেখা যায় সেটি কিন্তু আমরা শিখলাম। আর
একটু অংশ মনে হয় বাদ পড়ে গেছে, আমরা সেই বাদ পড়ে যাওয়া অংশটা পড়াই গত ক্লাসের। তো চলন যদি এখন পরীক্ষায় আসে তোমরা পারবা? পরীক্ষায় যদি চলন আসে আর কোনো অসুবিধা আছে তোমাদের? স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। আচ্ছা, একটা টপিক আমি স্কিপ হয়ে গেছে, খেয়াল করিনি, তো এইটাও একটু পড়াই দিই তোমাদের, সময় তো নাই। আচ্ছা, এখানে মিরপুরের কেউ আছো? জি স্যার আমি আছি। তো এতদিন যে পড়াইলাম যেগুলি, কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। আর তোমরা অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? যেহেতু তোমার পরীক্ষা তোমারই দেয়া লাগবে, আমি দিয়ে দিব না। এই কারণে তুমি তোমার নিজ দায়িত্বে সবগুলি শিখে নিবা। আজকে উপস্থিতি এত কম কেন? আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি, এখন একটু তোমাদের ফিডব্যাক নিই, যেহেতু 3 মিনিট সময় আছে। তো চলন কাকে বলে একজন বলো? স্যার যে বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে যখন হাইড্রা নিজের স্থান পরিবর্তন করে তখন। আচ্ছা, হাইড্রার তো বিভিন্ন ধরনের চলন আমরা জানলাম, তো বিভিন্ন ধরনের চলনের নামগুলো একটু বলো তো শুনি। স্যার যে ডিগবাজি বা লুপিং চলন, হ্যাঁ, আর ভেসে থাকা, সাঁতার কাটা বা সুইমিং, আরোহণ, পরে হলো এমনি নরমাল চলন যেটা বলে হাঁটা ওয়াকিং বা হাঁটা। আচ্ছা, ফয়সাল শেখ কেরানীগঞ্জের না তুমি? না স্যার মিরপুরে। আচ্ছা, ফয়সাল শেখ একজন কেরানীগঞ্জের ছিল। আচ্ছা, ফয়সাল বলো তো, যে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কোন পদ্ধতি ব্যবহার করে? স্যার ওই যে ডিগবাজি। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য? ডিগবাজি না, না, লম্বা দূরত্ব স্যার লুপিং। হ্যাঁ, লুপিং। লম্বা দূরত্ব লুপিং, এইভাবে মনে রাখবা। আচ্ছা, এই লুপিং চলনে কয়টি তৈরি হয়? লুপ তৈরি হয় কয়টি? লম্বা দূরত্বে লুপ তৈরি হয় কয়টি? একটি না দুইটি? দুইটি না, দুইটি। লুপিং এ তৈরি হয় একটি, আর সমারসল্টিং এ তৈরি হয় দুইটি। আচ্ছা, দ্রুত চলন পদ্ধতির নাম কি হাইড্রার? সমারসল্টিং। আচ্ছা, হাইড্রার সব থেকে ধীর চলনের নাম কি? স্যার যে শামুকের মতো চলন, গ্লাইডিং। আচ্ছা, হাইড্রার কোন চলন পদ্ধতিতে বুদবুদ তৈরি হয়? স্যার ভেসে থাকা, ভাষা। আচ্ছা, ভাষা। আচ্ছা, এই বুদবুদ তৈরিতে সাহায্য করে হাইড্রার কোন কোষ বলো তো? স্যার যে কোষ স্যার যে গ্যাস আর মিউকাস নিঃসরণ করে। হ্যাঁ, তো সেই কোষের নাম কি? গত ক্লাসে বলা হয়েছিল। মনে আছে? সেটিকে বলা হয় গ্রন্থিকোষ। মনে আছে? গ্রন্থিকোষ। হ্যাঁ, মিউকাস নিঃসরণ করে পানির ভিতরে, সে কি করে বুদবুদ সৃষ্টিতে সাহায্য করে। আচ্ছা, এবার বলো তো, যে কাকে জিজ্ঞেস করি, হাইড্রার বহির্ত্বকে কয় ধরনের কোষ পাওয়া যায়? যে কোনো একজন বলো। রিফাত বলো, 001 রিফাত। ভেরি গুড। অন্ততকে কয় ধরনের এটা বলো রাজন। রাজন বলো, অন্ততকে কয় ধরনের কোষ পাওয়া যায়? স্যার 5 ধরনের। হ্যাঁ, আচ্ছা স্যার আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, বলো। স্যার আমি ওই ক্লাসরুমে অ্যাড নাই, স্যার কিভাবে অ্যাড হবো? হ্যাঁ, আপনার ক্লাসরুমে আমি অ্যাড নাই, এটা অ্যাড হবো কিভাবে? আচ্ছা, এই যে এই ক্লাসরুমে তুমি অ্যাড নাই?
ক্লাসের একটাই। স্যার আপনার লিংক ইমেলে আসে ঠিকই, কিন্তু ক্লাসরুমে তো অ্যাড নাই। কি আপনি কালকে ইমেল দিছেন, আমি পাইনি। আচ্ছা শোনো, আমি আমার হচ্ছে ফোন নাম্বারটা লিখে নাও। জি স্যার বলেন। আচ্ছা, আমি যে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখানে তোমার ইমেল আইডিটা আমাকে দিয়ে দিবা, আমি তোমাকে অ্যাড করে নেবো, আমাকে এসএমএস করে দিবা। আচ্ছা স্যার। ঠিক আছে। পরীক্ষার খাতাটা আপনার কোথায় জমা দিব? আচ্ছা, পরীক্ষার খাতা জমা দেওয়ার বিষয়ে আমি তোমাদের জন্য আরেকটা হচ্ছে ক্লাসরুম ক্রিয়েট করব। সেই ক্লাসরুমে তোমরা খাতাগুলি জমা দিবা, আমি কোড দিয়ে দিব আজকালের মধ্যেই। ঠিক আছে, সেখান আমাদের যেখানে এক্সাম নেওয়া হয়েছে সবগুলা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মধ্যে স্যার খাতাগুলা সাবমিট করছে। আপনি যদি এই যে এখানে দেখো, এই যে এখানে যে নাম্বারটা দিলাম, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ঠিক আছে, তাহলে স্যার আমরা তাহলে পরীক্ষা দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেব। কোথায় কি করতে হবে আমি ডিটেল একদম লিখে তোমাদের একটা নোটিশ আকারে দিয়ে দিব। টেনশনের কোনো কারণ নাই, আমার টেনশন বেশি তোমার থেকে। হ্যাঁ, তোমরা শুধু পরীক্ষা দিবা, কি করতে হবে আমি ডিটেল সব বলে দিব। তোমাদের ক্লাসের টাইম হয়ে গেছে, তো সবাই ভালো থাকো, শেষ করে দিচ্ছি আজকে। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, এই যে তানজিল, তুমি আমাকে এই নাম্বারে মেসেজে পাঠিয়ে দিবা, এখানে দিলে মনে থাকবে না। আচ্ছা, আল্লাহ হাফেজ।